আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান তার জন্মের পর থেকে এতটা জটিল আর বহুমুখী সংকটে আর কখনো পড়েছে কিনা সন্দেহ আছে। একটি দুটি নয়, এই মুহূর্তে দেশটির ভেতরে আর বাইরে চারটি জটিল সমস্যা পাকিস্তানকে ঘিরে ধরেছে। সংকট এতটা তীব্র হচ্ছে 1971 সালের মতো দেশটির মানচিত্রের স্বরূপ পাল্টে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেই 1948 সাল থেকে ফাইট করে আসলেও এই প্রথম বেলুচরা বড় আকারে শক্তির জানান দিতে পারছে। গত 2 মাসে উপর্যুপরি 48 বার পাকিস্তান সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। বেলুচিস্তানের সীমানায় পাক বাহিনীর উপর আফগানি তালেবানদের হামলার বেগ বেড়েছে। এই দুই সংকটে শুধু পাকিস্তান নয়, তার বহুদিনের বন্ধু চীনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অদ্ভুত সমীকরণে যুক্তরাষ্ট্রের সহায়তা পেলেও রাশিয়া তালেবানদের সহায়তা করছে। এই দুই সমস্যার মধ্যে যে কাশ্মীর নিয়ে ভারতের সাথে এত লড়াই, সেই কাশ্মীরের লোকজন পাকিস্তানের অত্যাচারে এখন জর্জরিত। ভারতের অংশে যুক্ত হতে তারা শোডাউন করেছে। আবার ইরান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে সুফল পাওয়ার প্রত্যাশা ছিল দেশের, কিন্তু সেখানে এখন সৌদি আরবের সাথে করা চুক্তি বুমেরাং হয়ে দেখা দিচ্ছে। ইরান যখন সৌদি আরবের ঘাঁটিগুলো উড়িয়ে দিচ্ছে, তখন সেই হামলা সৌদি আরবের চেয়ে বেশি ভাবিয়ে তুলছে পাকিস্তানকে। কারণ চুক্তি শর্ত অনুযায়ী পাকিস্তানকে ইরান আক্রমণ করতে হতে পারে এমন আশঙ্কা আছে আন্তর্জাতিক মহলে। যদি সেটি ঘটে, তাহলে অবস্থা এতটা গুরুতর হবে, মধ্যপ্রাচ্যের এই সংকট পাকিস্তানের নিজ ঘরে এসে ঢুকবে, বেড়ে যেতে পারে শিয়া সুন্নির সংঘাত। এত জটিল সমস্যাগুলোতে পাকিস্তানের পরিণতি কি? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত বেলুচিস্তান আয়তনের দিক থেকে দেশটির সবচেয়ে বড় প্রদেশ, যেটি মোট ভূখণ্ডের প্রায় 44%। তবে এত বড় প্রদেশে মাত্র 6% মানুষ বসবাস করে। 1947 সালে ব্রিটিশ ভারতের বিভাজনের সময় কালাতের রাজ্য ওই বছরের 11 আগস্ট আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেছিল। কিন্তু 1948 সালের 27 মার্চ পাকিস্তান সামরিক বাহিনী কালাত অবরোধ করে এবং খানের উপর চাপ সৃষ্টি করে একটি বিতর্কিত ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বা সংযুক্তি চুক্তিতে স্বাক্ষর করিয়ে নেয়। বেলুচ জাতীয়তাবাদীরা এই সংযুক্তিকে একটি ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা এবং অবৈধ জোরপূর্বক দখলদারিত্ব হিসেবে বিবেচনা করে। বেলুচ নেতাদের অভিযোগ, অঞ্চলটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অবহেলার শিকার। পাশাপাশি সম্পদ ও অধিকারের প্রশ্নও রয়েছে। অসন্তোষ, সোনা, হীরা, রূপা ও তামার মতো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এর লভ্যাংশ তারা পায় না। ভূ রাজনৈতিক কারণেও পাকিস্তানের কাছে বেলুচিস্তানের গুরুত্ব অনেক। এটি হরমুজ প্রণালী এবং ভারত মহাসাগরের সংযোগ স্থলে অবস্থিত, যা পারস্য উপসাগরীয় জ্বালানি সরবরাহ লাইনের উপর সরাসরি নজরদারির সুযোগ দেয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর স্বপ্নের মেগা প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মুকুটমণি হল $60 বিলিয়ন চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি। এই করিডোরের অন্তিম বিন্দু হলো বেলুচিস্তানের গদাদর বন্দর। গদাদরের মাধ্যমে চীন তার মালাক্কা প্রণালী নির্ভরতা কমিয়ে সরাসরি আরব সাগরে প্রবেশ করতে চায়, যা চীনের পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেলুচ বিদ্রোহীরা মনে করে চীন ও পাঞ্জাব যৌথভাবে বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করছে। যদি বেলুচিস্তান স্বাধীন হয়, তবে সমগ্র সিপিসি প্রকল্প স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে এবং চীনের কয়েক দশক ধরে করা বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্পূর্ণরূপে ভেস্তে যাবে। এদিকে চলতি বছরের জুলাই মাসের মাঝামাঝি সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপাবলিক অব বেলুচিস্তান বা বেলুচিস্তান প্রজাতন্ত্রের নামে একটি বিবৃতি এবং চিঠি ব্যাপকভাবে ভাইরাল হয়। ওই চিঠিতে দাবি করা হয়, বেলুচ স্বাধীনতাকামী শক্তিগুলো সম্মিলিতভাবে বেলুচিস্তানের 85% ভূখণ্ডের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। একই সাথে দাবি করা হয় যে এই নতুন স্বঘোষিত রাষ্ট্রটি নিজস্ব জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত হিসেবে মা চুকাইন বেলুচানি, নিজস্ব মুদ্রা বেলুচি ফালুস এবং নিজস্ব স্বাধীন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে এই বিবৃতির সত্যতা প্রমাণ করতে পারেনি। এখনো পর্যন্ত বিশ্বের কোনো সার্বভৌম রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থা এ দাবিকে কোনো প্রকার স্বীকৃতি দেয়নি। তবে পাকিস্তান সহ আন্তর্জাতিক গণমাধ্যমের খবরগুলোতে বলা হচ্ছে, বেলুচিস্তানের পরিস্থিতি খুবই গুরুতর। পাকিস্তানের এই প্রদেশটিতে চলমান রক্তক্ষয়ী সংঘাতের তীব্রতা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।
18 জুলাই দ্য বেলুচিস্তান পোস্টে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ চলতি মাসের প্রথম 2 সপ্তাহে পাক সেনাদের উপর 48টি আক্রমণ করেছে, যেখানে 40 জন পাক সেনা মারা গেছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজের 2026 সালের জানুয়ারিতে প্রকাশিত বার্ষিক নিরাপত্তা প্রতিবেদনে দেখা যাচ্ছে 2025 সালটি ছিল বিগত এক দশকের মধ্যে পাকিস্তানের জন্য সবচেয়ে সহিংস এবং প্রাণঘাতী বছর। কেবল 2025 সালে বেলুচিস্তানে অন্তত 254টি বড় ধরনের সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে, যা 2024 সালের তুলনায় 26% বেশি। সবশেষ 18 জুলাই সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িতে হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি। সংগঠনটির দাবি, মাস্তুং জেলায় সামরিক সদস্যদের বহনকারী গাড়িতে হামলায় 45 জনের বেশি সেনা নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা সামরিক বহরে হামলার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি। বেলুচিস্তানকে নিজের মানচিত্রে ধরে রাখতে পাকিস্তান যখন ব্যস্ত, তার মধ্যে পুরাতন একটি উপদ্রব নতুন রূপে দেখা দিয়েছে দেশটির জন্য। পাকিস্তানের কাশ্মীর অংশ, যা আনুষ্ঠানিকভাবে আজাদ জম্মু ও কাশ্মীর বা এজেকে নামে পরিচিত, সেখানে এখন নজিরবিহীন রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা চলছে। এই অস্থিরতার মূল কারণ হলো আজাদ কাশ্মীরের সাধারণ জনগণ পাকিস্তানের শাসন প্রত্যাখ্যান করে ভারতের সাথে একীভূত হতে চায়। পাকিস্তানের বিশ্লেষকেরা মনে করেন, এই আন্দোলনের ভিত্তি কোনো দেশপ্রেম বা ভারতের সাথে সংযুক্তির অনুভূতি নয়, বরং এটি হলো বহু বছরের অর্থনৈতিক শোষণ এবং স্বায়ত্তশাসন হরণের বিরুদ্ধে স্থানীয় জনগণের একটি দীর্ঘমেয়াদী স্বতঃস্ফূর্ত নাগরিক অধিকারের সংগ্রাম। পাকিস্তান গত কয়েক বছর ধরে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে। আটা, চিনি এবং জ্বালানির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী হয়েছে। পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকলেও আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তানের জনগণ পাকিস্তানের মূলধারার রাজনীতি বা সংবিধানে পূর্ণ অধিকার পান না। তা সত্ত্বেও বেশি কর দিতে হচ্ছে গিলগিট বালতিস্তানের লোকজনকে। জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার রিপোর্টে প্রায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো উঠে আসে। অভ্যন্তরীণ এই দুই সংকটের সাথে পাকিস্তানের জন্য ভূরাজনৈতিক ক্ষেত্রে আরো দুটি জটিল সমস্যা আছে। এর একটি হলো আফগানিস্তানের সাথে যুদ্ধ। একসময় যে তালেবানকে পাকিস্তান পেলে পুষে বড় করেছিল, সেই তালেবানরা পাকিস্তানের একের পর এক হামলা চালাচ্ছে। জুলাইয়ের শুরুতে পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে ড্রোন হামলা চালায় আফগান তালেবান। এর ঠিক দুদিন আগে আফগানিস্তানের পাংতিয়া ও কুন্নার প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। অথচ 2021 সালের আগস্টে কাবুলের পতনের পর আফগান তালেবানের পুনরায় ক্ষমতা আসাকে পাকিস্তান প্রাথমিকভাবে নিজেদের এক বিশাল কৌশলগত বিজয় হিসেবে উদযাপন করেছিল। মাত্র 5 বছরের ব্যবধানে সেই উচ্ছ্বাস হারিয়ে গেছে বড় ধরনের সামরিক সংঘাতে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে গত বছরের অক্টোবর মাস থেকেই সংঘাত চলছিল, তবে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে গত 27 ফেব্রুয়ারি আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে শুরু করে অপারেশন গজব লিল হক। পাকিস্তান ও আফগানিস্তানের চলমান এই সংঘাতের একদম কেন্দ্রে রয়েছে পাকিস্তানি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি। টিটিপি বর্তমানে পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাতের আগুনে সবসময় ঘি ঢেলে যাচ্ছে ঐতিহাসিক ডুরাল্ট লাইন বিতর্ক। 1893 সালে ব্রিটিশদের টানা 1622 মাইলের এই সীমান্ত রেখাকে আফগানিস্তান কখনোই স্বীকৃত আন্তর্জাতিক সীমান্ত হিসেবে মেনে নেয়নি। 2025 সালে পাকিস্তান থেকে 10 লাখের বেশি আফগান শরণার্থীকে জোরপূর্বক বহিষ্কারের ঘটনা তালেবান সরকারকে চরম ক্ষুব্ধ করেছে। এই যুদ্ধে অস্বস্তিকর অবস্থায় রয়েছে চীন। বেইজিং এই অঞ্চলে স্থিতিশীলতা রক্ষায় মরিয়া হয়ে আছে, কারণ তাদের মেগা প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং এর অংশ $65 বিলিয়ন চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সফলতা এই দুই দেশের স্থিতিশীলতার উপর নিবিড়ভাবে নির্ভরশীল। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তা চীনের দোরগোড়ায় চরমপন্থী গোষ্ঠীগুলোর শক্তি বাড়িয়ে দিতে পারে, যা দেশটির জিয়াংজিয়াং প্রদেশের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এই আশঙ্কা থেকে গত এপ্রিলে চীনের উরুমকিতে বেইজিং এর মধ্যস্থতায় পাকিস্তান ও তালেবান প্রতিনিধিদের মধ্যে একটি গোপন আলোচনা অনুষ্ঠিত হয়। কিন্তু সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা প্রমাণ করে চীনের সেই শান্তি প্রয়াস আক্ষরিক অর্থে
মুখ থুবড়ে পড়েছে। অন্যদিকে বৈশ্বিক অন্যদের প্রধান পরাশক্তির ভূমিকাও এখন দৃশ্যমান। যুক্তরাষ্ট্র 2021 সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলেও তারা পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে এবং পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়েছে। অপরদিকে গত বছরের জুলাই মাসে রাশিয়া প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে এই অঞ্চলে নিজেদের প্রভাব আরও পাকাপোক্ত করেছে। নিজের মানচিত্রে যখন ভেঙে পড়ার জোগাড়, সাথে যখন একসময়ের বন্ধু আফগানিস্তানের আক্রমণ প্রতিরোধ করতে হচ্ছে, পাকিস্তান তখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ থামাতে দুতিয়ালের কাজ করছিল। পাকিস্তানের সে উদ্যোগ সফল হয়েও শেষ পর্যন্ত টিকেছে মাত্র 20 দিন। উল্টো এখন ভয়ঙ্কর এক উভয় সংকটের সামনে দেশটিকে হাজির হতে হয়েছে। গত বছরের 17 সেপ্টেম্বর রিয়াদের রাজকীয় আল ইয়ামামা প্রাসাদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন, যা স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট নামে পরিচিত। এই চুক্তির মূল ভিত্তি হলো ন্যাটোর 5 নম্বর অনুচ্ছেদের আদলে তৈরি একটি যৌথ প্রতিরক্ষা অঙ্গীকার। চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, যে কোনো এক দেশের উপর বাহ্যিক আগ্রাসনকে সরাসরি উভয় দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে এবং তারা একযোগে তার সামরিক জবাব দেবে। গত 18 জুলাই রাতে ইরানের ছোড়া বেশ কয়েকটি দূরপাল্লার শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি সৌদি আরবের আল খার্জে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে আঘাত হানে। এই ঘাঁটিতে আগে থেকে পাকিস্তানের 8000 সেনা এবং চীনের তৈরি উন্নত মাঝারি থেকে দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল। পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে যখন জুলাইয়ের মাঝামাঝি সময় ইয়েমেনের ইরান সমর্থিত আনসারুল্লাহ বা হুতি বিদ্রোহীরা সরাসরি সৌদি আরবের মূল ভূখণ্ড লক্ষ্য করে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। সৌদি আরবের দক্ষিণ সীমান্তে ইয়েমেনের কাছাকাছি এলাকায় ইতিমধ্যে পাকিস্তানি সামরিক উপদেষ্টা এবং সেনাদল মোতায়েন রয়েছে। হুতিদের হামলার পরিধি বাড়লে এই পাকিস্তানি সেনাদের উপর প্রত্যক্ষ আঘাত আসার আশঙ্কা আছে। হুতিরা লোহিত সাগরে এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে অনবরত আক্রমণ করায় বৈশ্বিক ও পাকিস্তানের নিজস্ব আমদানি রপ্তানি রুটে ধস নেমেছে। পাকিস্তানের জ্বালানি সরবরাহের প্রধান নৌপথ হরমুজ প্রণালী ও লোহিত সাগর অবরুদ্ধ হওয়ার কারণে দেশটিতে ইতিমধ্যে জরুরি জ্বালানি সাশ্রয় নীতি চালু করতে হয়েছে। সৌদি আরবের সাথে চুক্তির কারণে যদি পাকিস্তানকে শেষ পর্যন্ত ইরানে আক্রমণ করতে হয়, তাহলে সে যুদ্ধের প্রভাব পাকিস্তানের ভিতরেও ছড়িয়ে পড়বে। পাকিস্তানের প্রায় 15 থেকে 20% জনসংখ্যা শিয়া সম্প্রদায়ভুক্ত। ইরানের প্রতি তাদের ধর্মীয় ও আদর্শিক আনুগত্য খুব গভীর। ইতিমধ্যে খামেনির মৃত্যুর পর করাচিতে মার্কিন দূতাবাসের বাইরে ভয়াবহ দাঙ্গা এবং গিলগিট বালতিস্তানে কারফিউ জারির মতো ঘটনা ঘটেছে। পাকিস্তান যদি সৌদি আরবের পক্ষে ইরানের বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধে লিপ্ত হয়, তবে দেশের অভ্যন্তরে চরম শিয়া সুন্নি দাঙ্গা শুরু হওয়ার আশঙ্কা আছে। তাছাড়া ইরান প্রশিক্ষিত এবং সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নেওয়া হাজার হাজার অভিজ্ঞ পাকিস্তানি শিয়া যোদ্ধাদের সমন্বয়ে গঠিত জয়না বিয়ন ব্রিগেড সরাসরি পাকিস্তানের রাষ্ট্র ও সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলবে, যা দেশকে সম্পূর্ণ গৃহযুদ্ধের দিকে ছেড়ে দিতে পারে। আবার সৌদি আরবকে রক্ষায় যদি পাকিস্তান ইরানের উপর হামলা না চালায়, তাতেও বিপদ আছে। সৌদি আরবকে ঋণের টাকা ফেরত দিতে হবে, দেশটি ফেরত পাঠাবে পাকিস্তানের লাখ লাখ প্রবাসীকে। দর্শক, পাকিস্তান এখন এই 4 সংকটের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তবে এই 4 সংকট কোনো একক বা বিচ্ছিন্ন ঘটনার ফল নয়, বরং এগুলো হলো দেশটির কয়েক দশকের অভ্যন্তরীণ শাসনতান্ত্রিক ব্যর্থতা, ভঙ্গুর অর্থনৈতিক কাঠামো এবং ভৌগোলিক অখণ্ডতার উপর চাপিয়ে দেওয়া দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক বৈরিতার এক অনিবার্য মহাবিস্ফোরণ, যেটির প্রভাবে হয়তো 1971 সালের মতো আবারও দেশটি ভাগ হয়ে যেতে পারে। বারবার রণধীর জয়সওয়াল যে বলেন শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে, এটা বলেন কারণ বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা করার বা অনুরোধে সাড়া দেওয়ার কোনো প্রয়োজনীয়তা ভারত বোধ করে না। অন্যদিকে শেখ হাসিনা তো এখন নিজেই বাংলাদেশে যেতে রাজি, সেখানে সরকার কেন তাকে ফিরিয়ে নিতে রাজি না, এই প্রসঙ্গটি বরং বাংলাদেশ সরকারকে এত বেশি বিব্রত করবে আগামী মাসগুলোতে যে ভারত জানে। ওই যে ভারতেরই অনেক বুদ্ধিজীবীরা বলছিলেন যে হয়তো আন্তর্জাতিকভাবেও ভারত চাপের মুখে পড়তে পারে শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশে, সে চাপও যে কোনোভাবেই কার্যকর হবে না সেটা ভারত খুব ভালোভাবে জানে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যে ঠিক একই রকম মানে একটা রেকর্ড বাজছে এরকম ধারায় প্রতিবার তাকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করা মাত্র একই উত্তর দেন এবং বারবার মনে করিয়ে দেন যে তিনি আগেও যেমন বলেছেন মানে ভারত আগেও যেমন বলেছে এখনো বলতে চায় যে বাংলাদেশ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে অনুরোধ এসেছে এবং ভারত সেটা খতিয়ে দেখছে। সেটা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ বটে। মানে কেনই বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উপরে ভারত সরকারের কারো মুখ দিয়ে একটি শব্দ এখন পর্যন্ত ইউনূস সরকারের আমলে কিংবা তারেক রহমান সরকারের আমলে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে উচ্চারণ করানো গেল না, সেটা যেমন একটা প্রশ্ন। কেনই বা মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একই উত্তর বারবার দেন, খতিয়ে দেখছে, অনুরোধ এসেছে, খতিয়ে দেখছে ভারত, সেটাও একটা প্রশ্ন বটে। এমনকি এই কদিন আগেও মানে এক সপ্তাহের মধ্যে 2 দফায় সাংবাদিকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তাকে এই নিয়ে প্রশ্ন করলেন এবং তিনি এর আগের দফায় মনে করিয়েছেন যে প্রত্যর্পণ তো একটা আইনি ইস্যু, কাজেই আইনিভাবেই ভারত সেটা বিবেচনা করছে, খতিয়ে দেখছে এবং এ বিষয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই। এবং প্রায়শই তিনি ভারতের সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বলেন যে আগেও যেমন বলা হয়েছে জানানো হয়েছে ভারতের সে অবস্থানে যেমন কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন যদি হয় কোনো তাহলে তারা জানাবেন। কেন এ ধরনের একটা উত্তর সেই 2024-এর সেপ্টেম্বরে প্রথম যখন ভারত সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে কিনা এ আওয়াজ বাংলাদেশ থেকে উঠল এবং ভারতের সাংবাদিকেরা সে প্রশ্নটা পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত নিয়ে গেল, তারপর থেকে এখন পর্যন্ত একই উত্তর কেন ভারত দিচ্ছে? যদিও 2024-এর সেপ্টেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের বলেছিল যে এটা তো এখন একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন, এখনো তো প্রত্যর্পণের কোনো আনুষ্ঠানিক অনুরোধ আসে নাই, কাজেই আসলে তারপর ভারত খতিয়ে দেখবে। এরপর সেই নোট ভার্বাল দিয়ে যে প্রত্যর্পণের অনুরোধ শুরু, এখন ভারত মাসের পর মাস ধরে স্বীকার করে অনুরোধ আছে তাদের কাছে, কিন্তু তারা খতিয়ে দেখছে, এর বাইরে আর কোনো মন্তব্য করতে রাজি হয় না। এখন ভারতের এই আইনি বিষয়টি খতিয়ে দেখতে আসলে কতদিন লাগবে? আর এটা কি সত্যি শুধুই আইনি বিষয় খতিয়ে দেখার একটা প্রশাসনিক বিষয়? এটা কি একটা কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণের বিষয়, আইনি কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণের বিষয়, নাকি এটা আসলে একটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়? এ নিয়েও বিভিন্ন তরফে ভারতের ভেতরেও কিন্তু ব্যাপক আলোচনা ছিল। কিন্তু শেখ হাসিনা এমন একটা চাল চেলেছেন, শেখ হাসিনা এমন একটা তুরুপের তাস বের করেছেন, এমন একটা ট্রাম্প কার্ড খেলে দিয়েছেন যে এরপর এখন ভারতের সংবাদ মাধ্যম, ভারতের যে বুদ্ধিজীবী মহল 2024-এর আগস্টের পর থেকে ওই যে কেন ভারত সরকার এক বাস্কেটে ডিম রাখলো, কেনই শুধু আওয়ামী লীগের সাথে খাতির করলো, কেন ভারত সরকার এমনকি বিএনপি জামায়াতে ইসলামী সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারলো না, 10 ট্রাকের ইতিহাস ভুলে, বাংলাদেশে ব্যাপক ভারত বিরোধিতার রাজনীতির ইতিহাস ভুলে, এমনকি ওই যে 7 সিস্টার্স ছিনিয়ে আনবেন একদল, কিংবা গাজওয়াতুল হিন্দ সফল করতে 50 লক্ষ সৈন্য নিয়ে ভারত চলে যাবেন, এসব রাজনৈতিক বক্তৃতা যেসব দলের শীর্ষ নেতারা দেন তাদের সঙ্গেও ভারত কেন খাতির করলো না, এসব কথা যখন এমনকি ভারতের মধ্যেও একটা দল বলা শুরু করেছিল, তখন শেখ হাসিনা এখন বলে বসেছেন তিনি দেশে যেতে চান, তিনি ফাঁসির মঞ্চ প্রস্তুত রাখতে বলেছেন, তিনি কারাগার প্রস্তুত রাখতে বলেছেন, তিনি বলেছেন তিনি যে কোনোভাবে দেশে যেতে চান, ফাঁসির রায় মাথায় নিয়ে ফিরতে চান এবং প্রয়োজনে যদি সরকার মনে করে সরকার ফাঁসি দিতে পারে, মানে তারেক রহমান সরকার যদি মনে করে তাকে কারাগারে রাখতে পারে, তিনি তার নেতাদেরকে নিয়ে আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে দেশে ফিরতে চান। এখন প্রশ্ন উঠছে যে শেখ হাসিনা নিজেই তো দেশে ফিরতে চান, ভারত সরকারের ওপর তো তাহলে আর দায় নাই, মানে ভারত সরকার প্রত্যর্পণ করবে কি করবে না বিষয়টা তো আর সেই জায়গায় নাই, কারণ ভারত সরকারের অতিথি যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক, তিনি তো নিজেই দেশে ফিরতে চান।
কিন্তু বাংলাদেশ সরকার উল্টে এখন বলছে যে তার নিজে নিজে এসে আত্মসমর্পণের সুযোগ নাই, তাকে নাকি ভারত সরকারকেই প্রত্যর্পণ করতে হবে এবং ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমেই শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কিনা এ বিষয়ে একটা সিদ্ধান্ত হতে হবে। কারণ বাংলাদেশ সরকারের আসলে যে ইচ্ছাটা, আশাটা, এবং ভারত সরকার সে বিষয়ে কোনোভাবে সাড়া দিতে চায় না, সেটা হচ্ছে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারত কিছুতেই বাংলাদেশের সঙ্গে কোনো চিঠি চালাচালি, বাংলাদেশের সঙ্গে কোনো কূটনৈতিক আলাপ আলোচনা কোনো পর্যায়ে কিংবা কথার পিঠে কোনো কথা পাল্টা বলবার কোনো সুযোগ তৈরি করতে চায় না এবং সে কারণেই প্রকাশ্যে শেখ হাসিনা বিষয়ে কোনো মন্তব্য, শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কোনো মন্তব্য করতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশ্রি কিংবা ভারত সরকারের কোনো পর্যায়ের কোনো নেতাকে এখন পর্যন্ত এসব বিষয়ে মন্তব্য করতে দেখা যায় নাই। দেখেন, এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন ভারতে গেলেন তখন বাংলাদেশের রীতিমতো শিরোনাম হয়েছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে আলাপ করেছেন এবং হাদি হত্যার 2 আসামিকে ফেরত পাঠাতে নাকি ভারত সম্মত হয়ে গেছে। এরপর মে গেছে, জুন গেছে, জুলাই মাসও যেতে শুরু করেছে। এখন পর্যন্ত হাদি হত্যার 2 আসামিকে ফেরত পাঠানোর বিষয়েও ভারতের কোনো রকম কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। হাদি হত্যার আসামিদেরই যখন ফেরত দেওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত একটি শব্দ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে আদায় করতে পারেনি, তখন বুঝতে অসুবিধা হয় না বারবার রণধীর জয়সওয়াল যে বলেন শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে, এটা বলেন কারণ বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা করার বা অনুরোধে সাড়া দেওয়ার কোনো প্রয়োজনীয়তা ভারত বোধ করে না। অন্যদিকে শেখ হাসিনা তো এখন নিজেই বাংলাদেশে যেতে রাজি, সেখানে সরকার কেন তাকে ফিরিয়ে নিতে রাজি না, এই প্রসঙ্গটি বরং বাংলাদেশ সরকারকে এত বেশি বিব্রত করবে আগামী মাসগুলোতে যে ভারত জানে, ওই যে ভারতেরই অনেক বুদ্ধিজীবীরা বলছিলেন যে হয়তো আন্তর্জাতিকভাবেও ভারত চাপের মুখে পড়তে পারে শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশে, সে চাপও যে কোনোভাবেই কার্যকর হবে না সেটা ভারত খুব ভালোভাবে জানে। বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম, বাংলাদেশের অনেক বিশ্লেষকেরা এবং বাংলাদেশের বিএনপি জামাত ঘনিষ্ঠ রাজনীতিবিদ এবং সাংবাদিকদের একটা অংশ এমন কথা লিখছিলেন, বলছিলেন যে ভারতের সরকার নাকি শেখ হাসিনাকে দেশে ফিরে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন। এখন শেখ হাসিনা নিজেই রয়টার্সের সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশ সরকার তো বারবার চিঠি দিচ্ছে ভারত সরকারকে আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য, এখন আমি নিজেই যেতে রাজি, বাংলাদেশ সরকারকে প্রস্তুত হতে হবে। কাজেই ভারত সরকার শেখ হাসিনা যতদিন ভারতে আছেন, মানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত বছর ডিসেম্বরেই যেটা খোলাসা করে ভারতের এক বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় বলেছিলেন যে শেখ হাসিনা ততদিন থাকবেন ভারতে যতদিন তিনি থাকা প্রয়োজন মনে করবেন, শেখ হাসিনা যতদিন থাকবেন ভারত ওই প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছি এর বাইরে আর কোনো মন্তব্য, কোনো টু শব্দ করবে না। দেখেন, সীমান্তে পুশিন শুরু করেছে ভারত সেই 2025-এর মে মাস থেকে। এখন পর্যন্ত বাংলাদেশের ইউনূস সরকার কিংবা তারেক রহমান সরকার এ বিষয়ে ভারতের মুখ খোলাতে পারে নাই। সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেছেনই যে অন্তত ভারতকে 12-13টি চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সীমান্তে পুশিন বন্ধের বিষয়ে, কিন্তু ভারত কোনো চ্যানেলে কোনো পর্যায়ে এ বিষয়ে কোনো আলাপ শুরু করে নাই। ভারত এই যে সীমান্তে পুশিন, শেখ হাসিনার প্রত্যর্পণ কিংবা ওই যে হাদি হত্যার আসামিদের ফেরত চাওয়া, এই কোনো বিষয়ে বাংলাদেশের কোনো অনুরোধে সাড়া দেবে না। কারণ একদিকে যেমন ভারত 2025-এর নভেম্বরে তখনকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের হাতে বাংলাদেশ ভারত সীমান্তে যে জঙ্গি শিবিরগুলো গড়ে উঠেছে সেই জঙ্গি শিবিরগুলোর স্যাটেলাইট ছবি তুলে দিয়ে এসব বন্ধে সক্রিয়
ভূমিকা রাখার আহ্বান জানিয়েছিল, ঠিক যেভাবে ভারত 2025-এর ডিসেম্বরে হাদি হত্যার পর ভয়াবহ ভারত বিরোধী রাজনীতি আবারও চাঙ্গা হয়ে ওঠার পর এবং বাংলাদেশে 2024-এর পরের প্রভাবশালী নেতা হাসনাত আবদুল্লাহর মতো ব্যক্তিরা শহীদ মিনারে দাঁড়িয়ে 7 সিস্টার্স আলাদা করে ফেলার ঘোষণা দেওয়ার পর এবং হাদির মৃত্যুর পর ভারতীয় হাইকমিশনে ঢাকায় চট্টগ্রামে হামলা হওয়ার পর ভারত স্পষ্টত এই প্রত্যাশা রেখেই তারেক রহমানকে দেশে ফেরত এনেছিল এবং তারেক রহমানের ক্ষমতায় যাওয়ার বিষয়ে পূর্ণ সমর্থন দিয়েছিল যে তারেক রহমান বাংলাদেশে এসে এই ভারত বিদ্বেষী রাজনীতি যেমন বন্ধ করবেন, তেমনি 10 ট্রাক অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর জন্য আনতে দেওয়ার সুযোগ করে দেওয়া তারেক রহমানকে ভারত বিশ্বাস করেছিল যে তিনি এ দফায় বাংলাদেশের ভূমি ভারত বিরোধী কোনো কর্মকাণ্ডে ব্যবহৃত হতে দেবেন না। এসব শর্ত যেমন তারেক রহমান পূরণ করেন নাই, তারেক রহমান বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ সৃষ্টিতেও কোনো উদ্যোগ নেন নাই। যে সরকার এসব বিষয়ে উদ্যোগ নেবে না সে সরকারের সঙ্গে যে ভারত কোনো সক্রিয় সম্পর্ক গড়ে তুলবে না সেটা কিন্তু 2025 সালের নভেম্বরে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রকাশ্য বিবৃতি দিয়ে স্পষ্ট করেছিল। একদিকে যেমন রণধীর জয়সওয়ালের মুখ দিয়ে নিয়মিত বলানো হয় যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশই প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সবচেয়ে বড় চাওয়া, ঠিক তেমনি ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর দেওয়া সেই বিবৃতিতে ভারত বলেছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের ব্যাপারে ভারত অবগত আছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা। আমরা সর্বদা এই লক্ষ্যে সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ করব। তার মানে এই যে বাংলাদেশে কয়েক কোটি মানুষের সমর্থিত দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দিয়ে সেই আওয়ামী লীগের সকল নেতা কর্মী সমর্থকদের প্রতিও ঢালাও মামলা দায়ের করে এবং সারা দেশ জুড়ে অভিযান চালিয়ে ক্রমাগতভাবে বিভক্তি বাড়িয়ে যে অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে ধরে রাখা হচ্ছে, সেই পরিস্থিতিতে ভারত বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার জন্য তারেক রহমান সরকারও কাজ করছে বলে মনে করে না। ঠিক যে কারণে ইউনূস সরকারের সঙ্গে তারা কোনো রকম যোগাযোগের চ্যানেল স্থাপন করে নাই বা অব্যাহত রাখে নাই ইউনূস আমলে, তারেক রহমান সরকারের সঙ্গেও তাই সকল যোগাযোগের চ্যানেল বন্ধ রেখেছে ভারত তাই এই একই কথা বারবার শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে বলতে থাকবে। ভারত অনুরোধ পেয়েছে এবং ভারত তা খতিয়ে দেখছে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যেতে চান, কাজেই ভারত ফেরত দিচ্ছে না বলেই শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা যাচ্ছে না। এমনকি 3-4 দিন আগেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যেটা বলেছেন, শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সদিচ্ছা প্রয়োজন, এটা যে একটা ফাঁপা বুলি, সেটা ক্রমাগতভাবেই শেখ হাসিনার বর্তমান অবস্থান, দেশে ফেরার ঘোষণা আর ভারতের অনড় অবস্থানে আরও পরিষ্কার হবে সামনের দিনগুলোতে।